Maybach music. Can anybody out there hear me? Hear me? 'Cause I just wanna say. তারা এই নেটে ক্লাস করো, আমরা নেটের জন্য একটা হতে পারি। আগে দেখবে এই রিসেন্ট ইয়ারে আমাদের থেকে দেখেন না যারা গানে নিয়ে আগে মনে করো যারা কোচিং নিচ্ছে তারাই কিন্তু নিতে চান্স পায়। এই রিসেন্ট এক দু বছরের রেজাল্ট কিন্তু বলছে রানিং ইয়ার থেকেও নিতে চান্স পায়। সেটা কি সামনে রেখে এটা তোমরা রানিং ইয়ারে অনেকটা অ্যাডভান্স পাও, একটা বছর দুটো বছর নষ্ট না। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে মন দিয়ে করবে, যা পড়াবো এটাই নিতেই করা হবে। আজকের টপিক হচ্ছে সেল ডিজাইন। প্রথমে যে টপিকটা দেওয়া হয়েছে খুবই ইজি একটা টপিক, পড়তেও খুব একটা জটিল লাগে না, কারণ এই সম্পর্কে সবারই কিছু না কিছু নলেজ রয়েছে। তারপর আবার একটা বছর তুমি এটা পড়ে এসছো বলে নলেজ সবার রয়েছে, সেটাকে আমি একটু ইলাবোরেট করে নিটের মতো করে বলার চেষ্টা করি। তোমার কাছে একটা সেল রয়েছে, ধরো এটা একটা সেল। এখন এই সেলটার দুটো জিনিস হতে পারে। এক, তোমার কাছে সেলের যে সাইজটা ছিল এখন তুমি কি দেখছো সেলের সাইজটা বড় হয়ে, এই একটা ঘটনা ঘটতে পারে এই সেলটা ভবিষ্যৎ। এই সেলটার আরো একটা ভবিষ্যৎ হতে পারে না, এই সেলটা ছিল সেলটার সাইজ বড় হওয়ার পর অথবা সেলটার সাইজে বড় হওয়ার পর ভেঙে দু টুকরো হয়ে যাবে। এক নম্বর প্রশ্নটা কথা বলি না, সেল আশেপাশ থেকে খাবার দাবার নিয়ে সাইজে বড় হয়ে গেল, তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলে ডাকতে পারি না, একে আমরা বলতে পারি সেলটার গ্রোথ হয়েছে। দিস ইজ কল্ড দ্য গ্রোথ। আর যখনই দেখবো সেলটা ভেঙে দুটো টুকরো হয়ে গেছে, তার মানে এখানে যে ঘটনাটা ঘটেছে সেলটা ডিভিশন। আগে যখন পুরনো সময় আমাদের টাইমে যখন আমরা বায়োলজি পড়তাম তখন চ্যাপ্টারটার নামটা এটাই গ্রোথ অ্যান্ড ডিভিশন। বাট রিসেন্টলি আমরা এটাকে দুটো সেপারেট চ্যাপ্টারে ভাগ করে, একটাই আমরা পড়ি সেল ডিভিশন, আরেকটাই চ্যাপ্টারে আমরা পড়ি সেলের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দুটো 11 এর চ্যাপ্টার, একটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর একটা সেল ডিভিশন। তো এখানে আমরা অ্যাকচুয়ালি সেল ডিভিশন করব, তাহলে আমরা গ্রোথ পার্টটাকে মুছে দিই, আমরা লিখি ডিভিশন পার্টটাই করি। তাহলে যখনই একটা সেল ডিভাইড করে, মানে একটা সেল থেকে দুটো সেল, তখন যে সেলটা ডিভাইড করে তাকে আমরা কি নামে ডাকি? যে সেলটা ডিভাইড করে তাকে আমরা কি নামে ডাকি? মেসেজ করে লিখতে পারি, তাকে আমরা কি নামে ডাকি? মানে প্যারেন্ট। অনেক সময় একে আমরা প্যারেন্টাল সেলও বলবো। এই সেলটার নাম আমরা প্যারেন্টাল সেল বলতে পারি অথবা মাদার সেল বলতে পারি। যদি এটা আমরা প্যারেন্টাল সেল বলি তাহলে যে দুটো সেল তৈরি হলো তাকে আমরা অফস্প্রিং বলি, তাহলে এই দুটোকে আমরা অফস্প্রিং বলে ডেকে থাকি। যদি একে আমরা মাদার সেল বলি তাহলে একে আমরা ডটার সেল বলি।
তাহলে হোয়াট দ্য প্যারেন্ট বলে অফস্প্রিং কথাটা ইউজ করা হয়, মাদার সেল লিখলে ডটার সেল কথাটা ইউজ করা হয়। এখন সন কখনোই লেখা হয়, কারণটা আমরা সবাই জানি, বলার কিছু নেই। যাই তাহলে এটাই হচ্ছে সেল ডিভিশন, যে টাইপের প্রসেসে কোন একটা মাদার সেল বা প্যারেন্টাল সেল ডিভাইড করে দুটো অফস্প্রিং সেল অথবা ডটার সেল তৈরি করে তাকে সেল ডিভিশন বলা হয়। এখন টোটাল চ্যাপ্টারটা আমাদের দুটো কোশ্চেন পড়তে না, আমি যে সেল ডিভিশন বললাম যে আমরা দুটো কোশ্চেনের অ্যানসার দিলেই চ্যাপ্টারটা কমপ্লিট। এই সেলটা হঠাৎ করে ডিভাইড করে দুটো সেল তৈরি করলো কেন, তার মানে হোয়াট ইজ দ্য সেল ডিভাইড, একটা সেল কেনই বা ডিভাইড করে, মাপুজ কি প্রবলেম, একটা সেল কেনই বা ডিভাইড করছে। সেকেন্ড কোশ্চেন কি, না যখন তুমি জিজ্ঞেস করা হবে যে এটা কোন প্রসেসে ডিভাইড করছে, মানে হাউ দ্য সেল ইজ ডিভাইড। টোটাল চ্যাপ্টারে আমরা দুটো কোশ্চেনের অ্যানসার, why the cell is divided and the how the cell is divided। এখন তোমায় যদি জিজ্ঞেস করা হয় সেল কিভাবে ডিভাইড করে, হাউ দ্য সেল ইজ ডিভাইডেড, তার মানে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে সেল কোন মেকানিজমে ডিভাইড করে। তো যখনই তুমি এর অ্যানসার খুঁজতে যাবে মেকানিজম অফ সেল ডিভিশন, মানে হাউ দ্য সেল ইজ ডিভাইডেড, তো তখন আমরা দেখলাম অ্যাকচুয়ালি আমাদের বডিতে একটা টাইপের সেল নেই, আমাদের বডি দু রকম সেলের সমন্বয়। কেউ বলতে পারবে আমাদের বডিতে কি কি টাইপের সেল রয়েছে? মাইটোসিস, আমি ডিভিশন বলিনি, আমি বলেছি আমাদের বডিতে কি কি টাইপের সেল রয়েছে। এটাও বলে দিয়েছি দু রকম সেলের কথা আমরা পড়ি, সোমাটিক সেল এন্ড জার্ম সেল, মেমারি यानी জামা। তাহলে আমাদের বডিতে দু রকম সেল রয়েছে, one is called the somatic cell and second one is called the germ cell বা gametic cell। তাহলে আমাদের বডি দু রকম সেল দিয়ে তৈরি, সোমাটিক আর জার্ম। তো যখনই মেকানিজম বা হাউ দ্য সেল ইজ ডিভাইডেড আমরা দেখতে গেলাম, আমরা দেখলাম সোমাটিক সেলে এক রকম ডিভিশন দেখাচ্ছে আর জার্ম সেলে এক রকম ডিভিশন দেখাচ্ছে। না সোমাটিক সেলের যখন আমরা ডিভিশন প্যাটার্ন দেখতে গেলাম, দেখলাম এরা যে ডিভিশনটা করছে তাকে বলা হয় মাইটোসিস টাইপ অফ ডিভিশন, আর জার্ম সেল যে ডিভিশনটা করছে তাকে আমরা বলা হয় মিয়োসিস টাইপ অফ ডিভিশন। তার মানে আমাকে মেকানিজম অফ সেল ডিভিশন করতে যাওয়া মানে আমাকে মাইটোসিসের প্রসেস করতে হবে, আমাকে মিয়োসিসের প্রসেস করতে হবে। তাহলে আমরা এই প্রসেসে যাওয়ার আগে আমাকে ক্লিয়ার হয়ে নিতে হবে why the cell is divided, একটা সেল কেন ডিভাইড করে, কারো কোনো আইডিয়া রয়েছে, বেসিক আইডিয়া? একটা সেল কেন ডিভাইড করে কোনো আইডিয়া? কারণ ডিএনএ ফোর্সি, মাসুদ মির্জা, সারফেস ভলিউম রেশিও, ইয়ামিন, মেমারি, কারেক্ট বলেছো। সাইল আক্তার, গ্রোথ, বেলডাঙ্গা, মেমারি, সাইল আসিফ, প্লান্ট প্লাজমেট এন্ড এসডি, একদম কারেক্ট आंसर দিয়েছো। ফর লিভিং, বেলডাঙ্গা, মেমারি আর বেলডাঙ্গায় আছে নাকি গো, বাকিরা কোথায়?
মালদা গ্যামেট ফরমেশন মোবিল গ্রোথ সারফেস এরিয়া চলো এবার যে জায়গা বললে মিলিয়ন দেখো হোয়াই এর অ্যানসার আজ থেকে সায়েন্টিস্টরা খুঁজছে হোয়াই এর অ্যানসার বহুদিন আগে থেকে সায়েন্টিস্টরা খুঁজে আসছে যেদিন থেকে সায়েন্টিস্টদের মাথায় এই কোশ্চেনটা এসেছিল মাল্টি সেলুলার অর্গানিজম এলো কি করে ইভোলিউশন তো বলছে সবাই এক কোষী ছিল এই এক কোষী থেকে আমরা বহু কোষী হয়েছি তাহলে নিশ্চয়ই ডিভাইড করে হয়েছে কেন এই ডিভিশনটা এলো এই কোশ্চেন আমরা অনেকদিন আগে থেকে করছি তাই পূর্বকালে আমাদের মনে একরকম কনসেপ্ট ছিল সেল কেন ডিভিশন হয় আগে মানুষজন সায়েন্টিস্টরা একরকম থিওরিতে বিশ্বাস ছিল একরকম কনসেপ্টে বিশ্বাস ছিল তাহলে আগে যে কনসেপ্টটা ছিল তাকে আমরা বলতাম ওল্ড কনসেপ্ট আর এখন সায়েন্টিস্টরা এতটাই অ্যাডভান্স হয়ে গেছে একদম মলিকুলার লেভেলে গিয়ে সায়েন্টিস্টরা খুঁজে পাচ্ছে যে কেন সেল ডিভাইড এখন যে কনসেপ্টটা এসছে দ্যাট ইজ দ্য নিউ কনসেপ্ট এখন সত্যি কথা বলতে তোমরা যদি নিটের জন্য পড়াশোনা করো তাহলে এনসিইআরটি একটা সেল কেন ডিভাইড হয় তার এক্সপ্লেনেশন কোন জায়গায় দেয়নি বলে এনসিইআরটি তে না ওল্ড কনসেপ্ট রয়েছে না নিউ কনসেপ্ট রয়েছে বাট তোমাদের হাতে এখন অনেক টাইম আছে বলে আমরা কিছু কিছু জায়গায় এনসিইআরটির বাইরেও যাব তোমরা যদি 12 পাস করে বেরিয়ে যেতে বা তোমরা যদি রিপিটার ব্যাচ হতে এক বছর কোচিং নিয়ে ফেলেছো তাহলে আমরা এসব করাতাম কারণ নিট এনসিইআরটি না এনসিইআরটির প্রতিটা লাইন ধরে ধরে পড়তে হবে তোমাদের এখন নিটের ক্লাস দেওয়ার এটা একটা বড় উদ্দেশ্য কারণ তোমরা যাতে এনসিইআরটিটা একটু একটু করে পড়তে পারো শিখতে পারো বুঝতে পারো এনসিইআরটি তো ইংরেজিতে লেখা বলে সেই ইংলিশ টার্মগুলো সম্পর্কে যাতে তোমরা হ্যাবিচুয়েটেড হও সেই জন্যই ক্লাসগুলো দেওয়া এই জায়গাটা আমি এনসিইআরটির বাইরে যাচ্ছি তাহলে একটু হলেও তোমাকে এই জায়গাটা জানতে হবে না ওল্ড কনসেপ্ট যেটা বলছে সেটা তোমরা সবাই ঠিকঠাকই লিখবে ওল্ড কনসেপ্ট পুরো একটাকে যে লিখলে কার্ন প্লাজমিক থিওরি একটা হচ্ছে কার্ন প্লাজমিক থিওরি আর একটা হচ্ছে সারফেস ভলিউম রেশিও ওল্ড কনসেপ্ট বলছে একটা সেল ডিভাইড করার পিছনে দুটো জিনিস রয়েছে এক কার্ন প্লাজমিক থিওরি আর সেকেন্ড ওয়ান ইজ দা সারফেস ভলিউম রেশিও এখন ফার্স্ট আসি হোয়াট ইজ দা কার্ন প্লাজমিক থিওরি এই কার্ন প্লাজমিক থিওরিকে অনেকে আরো একটা নামে ডেকে দিস অলসো কল্ড কেআই ইনডেক্স কার্ন প্লাজমিক ইনডেক্স এই থিওরিটা কি বলছে বা এই থিওরি মতে সেল কেন ডিভাইড করে কি এক্সপ্লেনেশন দিচ্ছে না কার্ন প্লাজমিক থিওরিতে যে কেআই ইনডেক্স এর কথা বলছে বলা হচ্ছে কেআই ইনডেক্স ইজিক্যাল টু ভলিউম অফ নিউক্লিয়াস by volume of cytoplasm
তাহলে কারেন্ট প্লাজমিক থিওরিতে একটা ইনডেক্সের কথা বলা হয়, যে ইনডেক্সে এটাই বলা হয়েছে AI index is equal to volume of nucleus by volume of cytoplasm। তাহলে ধরো এটা একটা সেল আর এটা সেলের ভেতরে নিউক্লিয়াস, তাহলে আমরা যদি ভলিউম অফ নিউক্লিয়াসটা আমরা Vn দিয়ে ডিনোট করি আর যদি ভলিউম অফ সাইটোপ্লাজমটা আমরা V সাই দিয়ে ডিনোট করি, তাহলে আমি কি এটা লিখতে পারি না Ki Vn by Vc? আমি কি ঠিক লিখেছি? ভলিউম অফ নিউক্লিয়াস কে আমরা Vn দিয়ে ডিনোট করি আর ভলিউম অফ সাইটোপ্লাজম কে আমরা Vcy দিয়ে ডিনোট করেছি, তার মানে Ki Vn by Vc। আবার অনেকে একে এভাবে লেখে Ki ভলিউম অফ নিউক্লিয়াস। একটু ভালো করে ছবিটার দিকে তাকিয়ে দেখো, ভলিউম অফ সাইটোপ্লাজম মানে আমরা কি লিখতে পারি না এটা টোটাল সেলের ভলিউম মাইনাস নিউক্লিয়াসের ভলিউম? তাহলে টোটাল সেল থেকে নিউক্লিয়াসকে বাদ দিলেই তো সাইটোপ্লাজমের ভলিউম চলে আসে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এভাবেও লিখি ভলিউম অফ সেল মাইনাস ভলিউম অফ নিউক্লিয়াস। তাহলে Ki ইনডেক্স কে আমরা এইভাবে ফর্মুলেটেড করি। Ki index is equal to volume of nucleus by volume of cytoplasm। সাইটোপ্লাজম মানে কি? একটা সেলের যা ভলিউম সেখান থেকে তুমি যদি নিউক্লিয়াসের ভলিউমটা বাদ দিয়ে দাও তাহলেই তো ভলিউম অফ সাইটোপ্লাজম পাওয়া যায়। তাই ভলিউম অফ সাইটোপ্লাজমকে আমরা এভাবেও লিখতে পারি ভলিউম অফ সেল মাইনাস ভলিউম অফ নিউক্লিয়াস। অনেক বইগুলোতে দেখবে যেখানে নিউক্লিয়াস লেখা আছে সেখানে এই ফর্মুলাটাও দেওয়া আছে। এখন কোশ্চেন, তাহলে এই থিওরিটা কিভাবে এক্সপ্লেন করে একটা সেল কেন ধর একজন রাজা, নিউক্লিয়াস হচ্ছে রাজা, সেলের মেন জায়গা। এখন ধরো এই সেলের নিউক্লিয়াস রাজা একই এতটা বড় তার রাজ্য ছিল। এখন বলো যদি রাজ্যটা বাড়তে থাকে, রাজ্যটা যদি বাড়তে থাকে আগে একজন রাজার পক্ষে পুরো রাজ্যটা কন্ট্রোল করা কি সম্ভব হবে? হ্যাঁ না না। না, বলে যখন নিউক্লিয়াসের ভলিউম তোমার একই থাকলো বাট সাইটোপ্লাজমটা বাড়তে শুরু করলো, বলে ওই নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল বা ওই নিউক্লিয়াস টোটাল সেলটাকে কন্ট্রোল করার আর তখন এই সেলটা ডিসাইড করলো যে আমরা ডিভাইড করে যাব। তার মানে কেসটা কি হলো না, তুমি যদি ভলিউম অফ নিউক্লিয়াস কে আনচেঞ্জ রাখো, ভলিউম অফ নিউক্লিয়াস কে কোনো চেঞ্জ করছো বাট ভলিউম অফ সাইটোপ্লাজম কে বাড়িয়েই বলো ওই নিউক্লিয়াসের ক্ষেত্রে ওই সেলটা আর কন্ট্রোল হবে? নিশ্চয়ই হবে। আর যখনই কন্ট্রোল হবে না তখন ডিসাইড করা হবে সেলটা ডিভাইড করবে। তার মানে কোন একটা সেল তখনই ডিভাইড করে
যখন বড় করে লিখলে পুরোটা ধরবে না, যখন নিউক্লিয়াসের ভলিউম জানা বাড়ে তার তুলনায় সাইটোপ্লাজমের ভলিউম অনেক বেড়ে। ধরো আমি এই জিনিসটা বলছি, ভলিউম অফ নিউক্লিয়াস আনচেঞ্জ, ভলিউম অফ সাইটোপ্লাজম বেড়েই চলে, তাহলে বলো কেআই ইনডেক্স এর ভ্যালু বাড়বে না কমবে? নিউক্লিয়াসের ভ্যালু সেম, সাইটোপ্লাজম বেড়েই চলেছে, তাহলে যাকে দিয়ে ভাগ করছি তার ভ্যালু যদি বাড়তেই থাকে তাহলে নিশ্চয়ই কেআই ইনডেক্স এর ভ্যালু কমতে থাকবে। তার মানে তুমি দুটো সেলকে তোমার যদি দেওয়া হয়, এই দুটো সেলের মধ্যে কোন সেলটা ডিভাইড করবে, তুমি কি অ্যানসার দেবে? তোমরা দেখো না, কেআই ভ্যালু বের করে দেখো, এই সেলটার কেআই ভ্যালু বের করো, এই সেলটার কেআই ভ্যালু বের করো, যার কেআই ভ্যালু কম হবে সেই সেলটারে ডিভিশন করার চান্স রয়েছে। বোঝা গেল? তোমাকে এরকম কোশ্চেন দিল, এ একটা সেল, বি একটা সেল, বলা হলো এ সেলের ভলিউম হচ্ছে 20, নিউক্লিয়ার ভলিউম হচ্ছে 20, সাইটোপ্লাজমের ভলিউম হচ্ছে 80। বি সেলের নিউক্লিয়ার ভলিউম হচ্ছে 20, সাইটোপ্লাজমের ভলিউম হচ্ছে 60। তাহলে তোমার যদি কখনো কোশ্চেন করে যে এই দুটো সেলের মধ্যে কোন সেলটা ডিভিশন হওয়ার চান্স বেশি, কোন সেলটার ডিভিশন হওয়ার চান্স বেশি, তাহলে আমরা খুব সোজা ভাষায় এরকমই ক্যালকুলেশন করব। এ সেলের কেআই তাহলে যার কেআই ভ্যালু কম তার ডিভিশনের চান্স বেশি। তাহলে আমি দেখলাম কি এ সেলের কেআই ভ্যালু কম, তাহলে এ সেলের ডিভিশনের চান্স বেশি। তাহলে কি আমি কি বলতে পারি না কার্ন্ট প্লাজমিক থিওরি আমাকে তো এটা এক্সপ্লেইন করতে পারছে, কোন সেল ডিভিশন করে কোন সেল ডিভিশন করে না। আর এটা 1/4 হবে, কি আছে 1/4, আর এটা কত হবে 1/3, আর এটা একটু দেখে নেবে। তাহলে যার কেআই ভ্যালু কম হবে সেই ডিভিশন করবে, তাহলে আমি নিশ্চয়ই কেআই ভ্যালু দেখে বলতে পারবো কোন সেল ডিভিশন করে আর কোন সেল ডিভিশন করে। তাহলে আমাকে সবাই একবার বলবে যে আলটিমেট কার্ন্ট প্লাজমিক থিওরি তোমাদের ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে কার্ন্ট প্লাজমিক থিওরি? হ্যাঁ না না তাড়াতাড়ি বলবে। হ্যাঁ স্যার, यस স্যার, बीमारी, यस স্যার। सीएच কোন ব্রাঞ্চ को चापरा ना? आदिल, हाँ सर, चापरा, मुस्ताक, हैं ओके, रतनपुर हैं, मालदा, हाफिज मियां हैं, पाइप पाइप हैं, हैं पाइप पाइप। मालदा के हाथ तुलले की प्रॉब्लम? पापुड़ी, ये पापुड़ी, ओके, ब्रीफली ओके। কেআই ইনডেক্সের পরে থেকে আরো একটা সায়েন্টিস্টদের কাছে আরো একটা এক্সপ্লানেশন এসেছে, এটা দিয়েও এমসিকিউ এসেছে যে একটা সেল কেন ডিভাইড করে তার পিছনে শুধুমাত্র n/c রেশিওই দায়ী নয়, তার পিছনে আরো একটা থিওরি কাজ করে, দ্যাট ইজ দা সারফেস ভলিউম রেশিও। না সারফেস ভলিউম রেশিও দিয়েও তুমি এক্সপ্লেনেশন করতে পারো যে একটা সেল কেন ডিভাইড করে। আগে আমি একটা ছোট্ট এক্সপ্লেনেশনে আসি। ধরো এটা একটা সেল, একটা বড় সেল, আর এটা একটা সেল। তুমি আমাকে একটু বলবে
এই দুটো সেলের মধ্যে কোন সেলটার ডিভিশন হওয়ার চান্স বেশি? এই দুটো সেলের মধ্যে আমি কে এন্ড রেশিও দিয়ে অ্যানসার করতে বলছি। এই দুটো সেলের মধ্যে কোন সেলটার ডিভিশন হওয়ার চান্স বেশি? এখন যারা যারা ছোটটা বলছো, কেউ কেউ বলছো বড়টা, বাট তার পিছনে একটা এক্সপ্লেনেশন তোমার দরকার। এক্সপ্লেনেশনটা কি? আগে এক্সপ্লেনেশনটা দিয়ে থিওরিটিক্যালি বোঝাও। শোনো, না এখানে সারফেস বলতে, শুনে নাও আগে, এখানে সারফেস বলতে কোন একটা সেলের চারিপাশে প্লাজমা মেমব্রেনের টোটাল এরিয়াটাকে বোঝানো হয়। আর ভলিউম বলতে সেলের ভিতরে কত জিনিসপত্র রয়েছে, কতটা জিনিসপত্র রয়েছে, কত সেল অর্গানি রয়েছে, তাকে বোঝানো হয়। এখন দেখো, যে সেলের ছোট্ট একটা জিনিস, যে সেলের সারফেস এরিয়া বেশি, যত বেশি সারফেস এরিয়া, আমরা কি জানি, এটা যদি একটা সেল হয় তার সেলের চারিপাশে কি রয়েছে? ব্লাড ভেসেল রয়েছে। তাহলে কোন একটা সেলের চারিপাশেই ব্লাড ভেসেল রয়েছে। না আমরা দুপুরবেলা যে খাবারটা খেলাম, ভাতটা খেলাম, তার ভেতরে যে কার্বোহাইড্রেটটা ছিল, সেই কার্বোহাইড্রেটটা আমাদের ডাইজেশন হলো, ডাইজেশন হবার পরে যে সুগার মনোস্যাকারাইডটা তৈরি হলো, সেই সুগারটা আমাদের ব্লাডে গেল, ব্লাড সেই সুগারটা সারা বডিতে ছড়িয়ে গেল। এখন দেখো, তাহলে এই সেলটা তার সুগারটা কোথা থেকে নেবে? ব্লাড থেকে নেবে। তাহলে সুগার যদি একটা সেলের ভেতরে ঢুকতে চায়, একটা গ্লুকোজ মলিকিউল যদি একটা সেলের ভেতরে ঢুকতে চায়, তাহলে বলে গ্লুকোজ মলিকিউলটা সেলের ভিতরে থেকে গেলে সেলের বাকি ক্রস করতে হয়, না সেলের বাইরে যে মেমব্রেনটা রয়েছে সেই প্লাজমা মেমব্রেনকে ক্রস করতে হয়। তাহলে কোন একটা সেলের প্লাজমা মেমব্রেনের এরিয়া যত বড় হবে, তার ভেতরে তত বেশি কি এন্ট্রি করতে পারবে? ফ্রি এন্ট্রি করবে, তত বেশি খাবার এন্ট্রি করবে। তাহলে সারফেস যত বাড়বে, সারফেস যত বাড়বে তত সেলের লাভ না সেলের ক্ষতি? তাহলে কোন একটা সেলের সারফেস যত বড় হবে তত সেলের লাভ না ক্ষতি? তার মানে তত সেলের লাভ। এখন ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে সেলের মধ্যে যত সেল অর্গানেলি রয়েছে। তাহলে যত বেশি সেল অর্গানেলি, তাহলে সেল অর্গানেলগুলোকে চালাতে তত বেশি তোমার এটিপি লাগবে, এনার্জি লাগবে, আর তত বেশি গ্লুকোজ ভাঙবে। তার মানে সেলের ভলিউম যত বেশি হবে তত বেশি কিসের খরচ হচ্ছে? গ্লুকোজের খরচ হচ্ছে, নিউট্রিশনের খরচ। তাহলে সেটা কি সেলের লাভ না সেটা সেলের ক্ষতি? তাহলে একটা সেলের ভেতরে যত বেশি অর্গানেলি, তত সেলের ভলিউম বেশি, তত চালাতে বেশি গ্লুকোজ খরচা করতে হচ্ছে, তাহলে সেটা হচ্ছে সেলের। তাই সেল সব সময় চাই সারফেস এরিয়া বেশি থাকুক, ভলিউমটা কম থাকুক, তবেই একটা সেল ভালো থাকবে। এখন যদি কেসটা উল্টো হয়ে যায়, লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যায়, তাহলে সেই কোম্পানি কি আর চলবে? নিশ্চয়ই চলবে। তাহলে একটা সেলের যতটা সারফেস এরিয়া, তা দিয়ে যতটা নিউট্রিশন আসছে, তার চেয়ে বেশি ভেতরে খাবার লোকজন, তাহলে নিশ্চয়ই সেলটা থাকবে না, কোম্পানিটা থাকবে না, কোম্পানিটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তারপরে তুমি আমাকে অ্যানসার দাও, আমি লিখছি S/V রেশিও, সারফেস এরিয়া না বেড়ে যদি ভলিউম বাড়তে থাকে, তাহলে লাভের তুলনায় ক্ষতি যদি বেশি হতে থাকে, তাহলে সেল ডিভাইড করবে কি করবে না?
করবে। তার মানে তুমি সারফেস এরিয়াকে চেঞ্জ করলে না, আবার লোক ভলিউমকে বাড়িয়ে দিলে। তাহলে S বাই V রেশিও, ভলিউমকে যদি বাড়িয়ে দাও তাহলে S বাই V রেশিও বাড়লো না কমলো? তাহলে S বাই V রেশিও কমে গেল। আর S বাই V রেশিও যদি কমে যায় তাহলে সেল কি হয়ে যাবে? ডিভাইড। কোন একটা সেল ডিভাইড করার কারণটা কি? S বাই V রেশিও বাড়া না S বাই V রেশিও কমা? তাহলে আমি আবার এই কোশ্চেন দুটো করলাম। এবার আমি এই কোশ্চেনটা করলাম। কে ইনক্রিজ বলছো? রতনপুর মুস্তাফিজুর ইনক্রিজ কেন বললে? আমি কি বলেছি? সারফেস এরিয়া বাড়াটা লাভ, ভলিউম বাড়াটা ক্ষতি। তাহলে তুমি ধরো সারফেস এরিয়া বাড়াচ্ছ না, তার মানে খাবার একই অ্যামাউন্টের আসছে, বাট তুমি ভলিউমকে বাড়িয়ে দিচ্ছ। তাহলে সারফেস এরিয়া ধরো ফিক্সড আছে, ভলিউম কি ছিল? একবার ছিল 5, পরে এবার ভলিউম বেড়ে হয়ে গেল 8, পরে এবার ভলিউম বেড়ে হয়ে গেল 10, পরে এবার ভলিউম বেড়ে হয়ে গেল 12। তার মানে সেল আস্তে আস্তে কোন দিকে এগোচ্ছে? ডিভিশনের দিকে এগোচ্ছে, ক্ষতির পরিমাণ বাড়তে শুরু করেছে। আর যখনই ক্ষতি লাভের চেয়ে বেশি হয়ে গেল তখনই সেলটা ভেঙে গেল। তাহলে দেখো S বাই V রেশিও আলটিমেট কমছে কি কমছে না? তাহলে S বাই V রেশিও কমতে কমতে যাচ্ছে। একটা টাইমের পরে ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে লাভের তুলনায়, তখনই সেল ডিভাইড করে যাচ্ছে। এবার একটা এক্সপ্লেনেশন দিই। ধর এটা একটা বক্স, আর এটা একটা সেল। সেলের তো বিভিন্ন শেপ হতে পারে। দুটো সেল, এ একটা সেল, বি একটা সেল। তোমায় বলা হলো এ সেলের এটা একটা কিউব, বি একটা বড় কিউব, এটা একটা কিউবয়েডাল সেল, এটা একটা কিউবয়েডাল সেল। তোমাকে বলা হলো এ সেলের a বাহুর দৈর্ঘ্য 2, বলা হলো বি সেলের বাহুর দৈর্ঘ্য a 8। তার মানে এই সেলটা ছোট সেল, এই সেলটা বড় সেল, কারণ এর আর্মের 2 সেন্টিমিটার বা মিলিমিটার, এর হচ্ছে আর্ম 8 মিলিমিটার। তাহলে তুমি আমাকে বলবে, ছবি দেখে কুইক এক্সপ্লেনেশন আমাকে বলবে কোন সেলটার ডিভিশন করার চান্স বেশি? কোন সেলটার ডিভিশন করার চান্স বেশি? এখন সবাই বলছো কি করে বলছো? কি করে বলছো? কারণ আমি বের করব এ সেল এবং বি সেলের সারফেস ভলিউম রেশিও বের করব। তাহলে এ সেলের সারফেস ভলিউম রেশিও কত হবে? একটা কিউবের সারফেস এরিয়া কত? সূত্র কি? সূত্র হচ্ছে 6a স্কয়ার। ভলিউম কি? তাহলে এটা কত হবে? 24। এটা কত হবে? 8। তাহলে S বাই V রেশিও কত হলো? 3। বি সেলের ক্যালকুলেশন করো। বি সেলের কত? সারফেস এরিয়া 6 ইনটু 8 এর স্কয়ার। বি সেলের ভলিউম কত? 8 কিউব। তাহলে 64 কে 6 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে তুমি যখন ক্যালকুলেশন করে দেখবে সেকেন্ডের ক্ষেত্রে সারফেস ভলিউম রেশিও অনেক কমে গেছে। আর আমরা একটু আগে বললাম সারফেস ভলিউম রেশিও যদি কমে যায় তাহলেই সেল ডিভাইড করে। তাহলে নিশ্চয়ই এই বি সেল ডিভাইড করবে, এ সেল ডিভাইড করবে। তাহলে বলো এই ওল্ড কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে কি? তাহলে
কেন ডিভাইড করে তার এগেইনস্টে যে ওল্ড কনসেপ্ট ছিল কেআই ইনডেক্স এবং সারফেস ভলিউম রেশিও থিওরি সবার ক্লিয়ার হয়েছে কিনা? রতনপুর হ্যাঁ, মুর্শিদুল আলম হ্যাঁ স্যার, পারফেক্ট স্যার, হ্যাঁ স্যার। চাপড়া ইয়েস, মালদা হ্যাঁ, হ্যাঁ স্যার, নবীর ইয়েস স্যার, রতনপুর হ্যাঁ স্যার। চলো তাহলে ওল্ড কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, এবার আমরা আসবো নিউ কনসেপ্টে। নিউ কনসেপ্ট কি বলছে যে এখন আমরা অনেক মলিকুলার লেভেলে পৌঁছে গেছি, একটা সেল ডিভাইড করবে কি করবে না তাও ওই নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিওর উপর ডিপেন্ড করে না, একটা সেল ডিভাইড করবে কি করবে না তা একে স্ক্রিন শেয়ার করছো, সেটা সারফেস ভলিউম রেশিওর উপর ডিপেন্ড করে না। তাহলে কার উপর ডিপেন্ড করে? বলছে একটা সেল ডিভাইড করবে কি করবে না দ্যাট ডিপেন্ড অন জেনেটিক সিগন্যাল, দ্যাট ডিপেন্ড অন জিন। সেটা জিনের উপর ডিপেন্ড করে। তাহলে নিউ কনসেপ্টের মতে একটা সেল কখন ডিভাইড করবে কি করবে না দ্যাট ডিপেন্ড অন জিন। এখন জিন মানে আমরা জানি জিন থেকে কি তৈরি হয়, আরএনএ তৈরি, আর সেই আরএনএ থেকে কি তৈরি হয় কি প্রোটিন। তাহলে একটা সেল ডিভিশন করবে কি করবে না দ্যাট ডিপেন্ড অন প্রোটিন। কি প্রোটিন না বলা হচ্ছে দুটো প্রোটিনের উপরই সবকিছু ডিপেন্ড করে সেলটা ডিভিশন করবে কি করবে না। One protein is the cyclin, second protein is the CDK, cyclin dependent kinase। তাহলে নতুন কনসেপ্ট হলো এটাই যে একটা সেল ডিভিশন করবে কি করবে না that depend on protein. That protein is the one is the cyclin and second one is the CDK, cyclin dependent kinase। যদি কোনো সেল এই দুটো প্রোটিন তৈরি করে তবে সেই সেলটা ডিভিশন করার দিকে এগোবে। যদি কোনো সেল এই দুটো প্রোটিন তৈরি করতে না পারে তারা তো ডিভিশনই করবে না। তার মানে এই দুটোর উপর প্রোটিনের উপর ডিপেন্ড করছে কোন একটা সেল ডিভিশন করবে কি করবে না। তো তাহলে এক্সপ্লেনেশন দাও কিভাবে ডিপেন্ড করছে। সিডিকে এর ফুল ফর্ম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ক্লিয়ার? তাহলে এই দুটো প্রোটিনের উপরই ডিপেন্ড করছে একটা সেল ডিভিশন করবে কি করবে। কিভাবে ডিপেন্ড করছে? তো কিভাবে ডিপেন্ড করছে জানতে গেলে আসবো, সবই আসবো, খুব স্লোলি বলে যাচ্ছি, একটু আস্তে আস্তেই পড়ো, ক্লিয়ার করে নাও কনসেপ্ট। তাহলে এই দুটোর উপর কেমন ভাবে সেল ডিপেন্ড করে বলা হলো যে কিভাবে সাইক্লিন এবং সিডিকে, যতক্ষণ না সেল সাইকেল জানবে ততক্ষণ পর্যন্ত জানতে না পারবে ততক্ষণ পর্যন্ত সাইক্লিন এবং সিডিকে কিভাবে সেলকে কন্ট্রোল করে সেটা তুমি জানতে পারবে। কি হলো? তো সায়েন্টিস্টরা তখন এই সিডিকে এবং সাইক্লিন কিভাবে কাজ করে সেটা দেখার জন্য ফার্স্ট একটা সেল এবং দেখার চেষ্টা করলেন এই সেলটার মধ্যে ডিভিশন কিভাবে হয়। তো
মাইক্রোস্কোপের তলায় সায়েন্টিস্টরা দেখছে সেলটা কিভাবে ডিভিশন হয়। অনেকক্ষণ ওয়েট করলেন, দেখলেন যে কিছুই চেঞ্জ হচ্ছে না, আমরা কিছুই দেখতে পাচ্ছি না মাইক্রোস্কোপের তলায়। অনেকক্ষণ ধরে মাইক্রোস্কোপের তলায় সেলটাকে দেখতেই থাকলেন যে কোনো চেঞ্জ হয় কি, দেখলেন কিছুই চেঞ্জ হচ্ছে না। হঠাৎ করে সেলটা দুভাগে ভাগ হয়। বলেন না, এতক্ষণ ধরে কোনো চেঞ্জ দেখতে পেলাম না আমরা মাইক্রোস্কোপের তলায়, হঠাৎ করে আবার সেলটা দুভাগে ভাগ হয়ে গেল। ব্যাপারটা কি হলো? যে নতুন সেলটা নিলেন সেটার আবার সেটাকে ফলো করতে শুরু করলেন, দেখলেন না অনেকক্ষণ কোনো চেঞ্জ নেই, একই রকম সেলটা রয়েছে। তারপরে হঠাৎ করে এই সেলটা ভেঙে আবারও দুটো হয়ে গেল। যে সেল তৈরি হলো তাকে যখন খেয়াল করলাম একই জিনিস দেখতে পেলাম, তখন সায়েন্টিস্টরা বুঝলেন তাহলে কোন একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হতে গেলে কিছু ঘটনা, একই ঘটনা বারবার ঘটতে থাকে, সাইক্লিক ম্যানারে ঘটতে থাকে, এবং এটারই নাম দিলেন সেল সাইকেল। এবং সেল সাইকেলের অনেকটা টাইম পর্যন্ত সায়েন্টিস্টরা মাইক্রোস্কোপের তলায় কিছুই বুঝতে পারলেন না যে কি হচ্ছে সেলটার মধ্যে। সেটা কি চুপচাপ বসে আছে? তাদের তো মনে হলো হ্যাঁ সেটা চুপচাপ, সেই ফেজটার নাম দিলেন ডিভিশন। তার মানে কোন একটা সেল ডিভিশন হতে গেলে দুটো ফেজ পাওয়া যায়, একটা রেস্টিং ফেজ আর একটা ডিভিশনাল ফেজ। যেহেতু আমরা এটাকে সেল সাইকেল হিসাবে কল্পনা করলাম, তাই যখন এটাকে আমরা রিপ্রেজেন্ট করি তখন আমরা এটাকে সাইক্লিক প্যাটার্নিং রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। একটা সেল যদি এটা স্টার্টিং পয়েন্ট হয় তার ম্যাক্সিমাম টাইম পর্যন্ত কোনো রকম ডিভিশন করে না, তারপরে হঠাৎ একটা টাইমের পরে ডিভিশন করতে শুরু করে, তারপরে একটা থেকে দুটো সেল হয়। যে টাইম পর্যন্ত মাইক্রোস্কোপের তলায় কিছুই দেখতে পাওয়া যায় না এই ফেজটার নাম দেওয়া হয় রেস্টিং ফেজ। যখনই ডিভিশন শুরু করে এই ফেজটার নাম দেওয়া হয় ডিভিশন। এখন সেল সাইকেল থেকে আমাদের কাছে তিন রকম কোশ্চেন হয়, এই জায়গাটা এনসিইআরটি উল্লেখ করছে, এবং এখান থেকে অনেক রকম কোশ্চেন আসে। প্রথম যে টাইপের কোশ্চেন এখান থেকে আসে, যারা অলরেডি আমার ক্লাসটা করেছো তারা জানো। প্রথম যে টাইপের কোশ্চেন এখান থেকে আসবে that is the sequence based question। প্রথম যে কোশ্চেনটা এখান থেকে আসে that is the sequence based question। কেমন sequence based question? বাহ, তৌসিফ ক্লাস করেছো মেমরি। আজ ফার্স্ট টাইপের কোশ্চেন যেটা আসে that is a sequence based question। তাহলে কি কোশ্চেন? তাহলে একটা সেল থেকে দুটো সেল হতে গেলে কি কি কোন ইভেন্টের পরে কোন ইভেন্টটা হয়? তাহলে প্রথম একটা সেল থেকে দুটো হতে গেলে ফার্স্ট স্টেজের নাম রেস্টিং ফেজ বা ইন্টারফেজ, পরের স্টেজটার নাম ডিভিশনাল। এখন কোশ্চেন হলো তাহলে রেস্টিং ফেজে সেল কি সত্যি রেস্ট থাকে? সবার কোশ্চেন এটা যে আমি তো বুঝলাম যে ডিভিশনাল ফেজে সেলটা ডিভাইড করছে। কোশ্চেন হলো রেস্টিং ফেজে কি তাহলে সত্যি সেলটা রেস্ট অবস্থাতেই বসে থাকে? সবার ফোকাস এখন রেস্টিং ফেজ। তাহলে রেস্টিং ফেজে হয়টা রেস্টিং ফেজে হয়টা, তো সবাই তখন সেলটার দিকে ফোকাস করবে। আর আমরা কি জানি একটা সেলের মধ্যে মেইন যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাই সবার ফোকাস তখন নিউক্লিয়াসের দিকে, এই নিউক্লিয়াসের কোনো চেঞ্জ হচ্ছে কি না, নিউক্লিয়াসের কোনো চেঞ্জ হচ্ছে কি না।
দেখতে শুরু করলো কোনো চেঞ্জ আছে কিনা, বললো না নিউক্লিয়াসের এতদিন পর্যন্ত দেখলাম নিউক্লিয়াসের তো কোনো চেঞ্জ পেলাম না, বলছে এখনো দেখতে থাকো। হঠাৎ করে দেখলো এবার নিউক্লিয়াসটা চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হয়ে গিয়ে নিউক্লিয়াসের ভলিউম ডাবল হয়ে গেছে। তাহলে রেস্টিং ফেজের মধ্যে এমন একটা টাইম পিরিয়ড পেলাম যেখানটায় সেলের নিউক্লিয়াসটা ডাবল হয়ে যায়। এখন নিউক্লিয়াস ডাবল হয় মানে কি, নিউক্লিয়াসের ভেতরে আছেটা কি, নিউক্লিয়াসের ভিতরে আছে ডিএনএ। তাহলে নিউক্লিয়াস ডাবল হয়ে যাচ্ছে মানে যে ডিএনএটা আছে সেই ডিএনএটাই ডাবল হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই এই টাইমে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়েছে, তার মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ সিনথেসিস হয়েছে। তাহলে সিনথেসিস মানে এস ফেজ, সিনথেসিস মানে সিনথেসিসের এস, তাই এই ফেজটার নাম দেওয়া হয়ে গেল এস। তাহলে এটা হলো ডিভিশনাল ফেজ আর হচ্ছে এটা হলো এস ফেজ। তাহলে দেখো ডিভিশনাল ফেজের পরে এস ফেজের আগে একটা গ্যাপ পেলাম আমরা, আর ডিভিশনাল ফেজের আগে এস ফেজের পরে একটা গ্যাপ পেলাম। যে গ্যাপটাকে আগে পেলাম তাকে আমরা নাম দিয়ে দিলাম গ্যাপ 1 ফেজ, যে গ্যাপটা পরে পেলাম তাকে নাম দিয়ে দিলাম আমরা কি, গ্যাপ 2 ফেজ। এভাবে বিভিন্ন ইভেন্টগুলোর নাম হতে শুরু করলো। ডিভিশনাল ফেজের পরে এস ফেজের আগে যে গ্যাপটা পেলাম ফার্স্ট গ্যাপ, দিস ফেজ ইজ কল্ড দা গ্যাপ 1 ফেজ। এস ফেজের পরে ডিভিশনাল ফেজের আগে যে ফেজটা পেলাম সেকেন্ড গ্যাপ, তো দিস ফেজ ইজ কল্ড দা গ্যাপ। তো বলা হলো গ্যাপটা কি শুধুই গ্যাপ, বলা হলো না, এই গ্যাপটাতে ডিএনএ এর তো কিছু হয় না, বাট সেলের ভেতরে অনেক কিছু জিনিসপত্র হয় যার জন্য সেলের গ্রোথ হয়। গ্রোথও জি, তাই এর নামটা চেঞ্জ না করে জি1ই রাখা হয়েছে। তাহলে জি1 মানে গ্রোথ ফেজ 1 ও বলতে পারো, জি1 মানে গ্যাপ 1 ও বলতে পারো। তাহলে ঠিক আছে, তাহলে 2 নম্বরটা নামটা চেঞ্জ করব। 2 নম্বরে সেম জিনিস দেখলাম, 2 নম্বরেও কিছু না কিছু সেলের গ্রোথ হচ্ছে, এটাকেও আমরা বলবো গ্যাপ 2 ফেজ। আবার যেহেতু গ্রোথ হচ্ছে তাই একেও গ্রোথ 2 ফেজও বলতে পারি। বলে আর নতুন করে নাম চেঞ্জ করা হলো না, এটিকে জি1 গ্যাপ বা গ্রোথ 1 ফেজ নাম থেকে গেল, এর নাম জি2 গ্যাপ 2 অথবা গ্রোথ 2 ফেজ হয়ে গেল। তাহলে এখন তোমায় যদি জিজ্ঞেস করা হয় সেল সাইকেল কোন ইভেন্টের পর কোন ইভেন্ট হয়, তাহলে নিশ্চয়ই তুমি আর ভুলবে না জি1 তারপরে এস তারপরে জি2 তারপরে ডিভিশন, আস্তে আস্তে সাইকেল আরো ভিতরে বললো সেল। না যখন ইন্টারফেরেন্স সম্পর্কে জানা কমপ্লিট, এবার সায়েন্টিস্টদের ফোকাস গেল ডিভিশনাল ফেজে। তাহলে ডিভিশনটা কেমন হয়, তো তারা ডিভিশনের দিকে গেল, দেখলো ফার্স্ট নিউক্লিয়ার ডিভিশন হয় ক্যারিওকাইনেসিস, তারপরে কি হয় সাইটোকাইনেসিস। আরে রেস্ট এই কারণে রেস্ট নাম দেওয়া হয়েছিল কারণ প্রথমে এর মধ্যে কোনো চেঞ্জ মাইক্রোস্কোপের তলায় দেখতে পাওয়া যায়নি, তাই এই ফেজটার নাম দেওয়া হয়েছিল রেস্ট ফেজ। এখন আর একে রেস্ট ফেজ বলা হয় না, এর নামটা রেস্ট ফেজ থেকে চেঞ্জ করে ইন্টারফেজ করা হয়েছে। বুঝেছো না? পরে দেখলাম ডিভিশনাল ফেজ again divided into karyokinesis and cytokinesis, তার মানে থার্ড সিকোয়েন্স হবে G1 S G2 karyokinesis and cytokinesis।
আমরা যখন ক্যারিওকাইনেসিসের দিকে আবার খেয়াল করলাম, দেখলাম ক্যারিওকাইনেসিস আবার চারটে স্টেজে ভাগ আছে। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। তার মানে সিকোয়েন্সটা G1 AS, G2 প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আর সাইটোকাইনেসিস প্রায় একসাথে হয়। তাই টেলোফেজ ইজ ইকুয়াল টু সাইটোকাইনেসিস লিখে দিয়েছি। তাহলে প্রথম যে এমসিকিউটা তোমার আসে, দ্যাট ইজ দা সিকোয়েন্স বেসড এমসিকিউ। সেল সাইকেল কোন সিকোয়েন্সটা কারেক্ট এবার বাদ দিয়ে তার আগের বারই নিটে কোশ্চেন এখান থেকে এসেছে। তাহলে বলো এই জায়গাটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? সিকোয়েন্স বেসড এমসিকিউ গুলো সবার ক্লিয়ার হয়েছে? ফার্স্ট এমসিকিউটা এটাই লিখেছি, ইন্টারফেজের পরে ডিভিশনাল ফেজ, আগে ইন্টারফেজ তারপরে ডিভিশনাল ফেজ। তাহলে তোমাকে এই সিকোয়েন্স গুলোই মনে রাখতে হবে। লাস্ট সিকোয়েন্সটাই মেইনলি মনে রাখতে হবে। G1 তারপরে S, তারপরে G2, তারপরে প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ, তারপরে সাইটোকাইনেসিস। অ্যাকচুয়ালি টেলোফেজ এবং সাইটোকাইনেসিস একসাথে হয়। বলো বোঝা গেছে? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? সেকেন্ড কোশ্চেন কি হয়? সেকেন্ড কোশ্চেন হয় টাইম বেসড কোশ্চেন। এখন কোশ্চেন হলো এটা, কোন একটা সেল যদি ডিভিশন হয়, এতগুলো এর মধ্যে ইভেন্ট ঘটছে, প্রতিটা ইভেন্ট কি একই টাইম নেয়? একদম প্রশ্ন। যদি তোমায় বলা হয় যে একটা সেল ডিভিশন করতে ইন্টারফেজ বেশি টাইম নেয় না ডিভিশনাল বেশি টাইম নেয়? একটা সেল ডিভিশন করতে ইন্টারফেজ বেশি টাইম নিচ্ছে না ডিভিশনাল? তাহলে একটা সেল ডিভিশনের ক্ষেত্রে অলওয়েজ ইন্টারফেজ গ্রেটার দ্যান ডিভিশন। কতটা? এক্স্যাক্টলি বলছে একটা সেল যদি যতটা ডিভিশন করতে টাইম নেয় তার প্রায় 95% ইন্টারফেজ একাই নিয়ে নেয়, 5 to 10% মাত্র ডিভিশনাল হয়ে থাকে। তাহলে বলে একটা সেল যদি 24 ঘন্টায় ডিভিশন করে তাহলে তার প্রায় 23 ঘন্টা কে নিয়ে নেবে? ইন্টারফেজ তো আবার তিনটে স্টেজে ভাগ আছে, G1 S G2। যে ম্যাক্সিমাম টাইম নেয়, ম্যাক্সিমাম টাইম কে নেয়? ম্যাক্সিমাম টাইম G1 নেয়। ম্যাক্সিমাম নেবে G1 greater than S greater than একটা সেল সাইকেলে G1 সবচেয়ে বেশি টাইম নেয়, তারপরে S, তারপরে G2, তারপরে। এখন কোশ্চেন হচ্ছে ডিভিশনাল ফেজে তো চারটে ফেজে ভাগ আছে, তার মানে আবার G1 S G2। ডিভিশনালের চারটে ফেজ কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। যদি টাইমের বেসে আমরা যেখানে ভাগি, বেশি টাইম নাই প্রোফেজ, তারপরে টেলোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ। তাহলে কোশ্চেন হচ্ছে এটা,
যে একটা সেল সাইকেলের সবচেয়ে লার্জেস্ট ফেজ কোনটা? একটা সেল সাইকেলের লার্জেস্ট ফেজ কোনটা? G1 is the longest or largest phase of the cell cycle. একটা সেল সাইকেলের সবচেয়ে স্মলেস্ট ফেজ কোনটা? Anaphase is the smallest phase of the cell cycle. Same question করছি, একটা ডিভিশনাল ফেজে সবচেয়ে লংগেস্ট ফেজ কোনটা? একটা ডিভিশনাল ফেজের সবচেয়ে লংগেস্ট ফেজ কোনটা? প্রোফেজ ইজ দা লংগেস্ট ফেজ ইন ডিভিশন। এই কোশ্চেনটা ভালো করে শুনবে, কোশ্চেন দিয়েছে। যদি বলে সেল সাইকেলের লংগেস্ট ফেজ কি, অ্যানসার হবে G1। যদি বলা হয় ডিভিশনাল ফেজের লংগেস্ট ফেজ কি, অ্যানসার হবে প্রোফেজ। আর যদি বলা হয় ডিভিশনাল ফেজের স্মলেস্ট ফেজ কি, অ্যানসার অ্যানাফেজ। যদি বলে সেল সাইকেলের স্মলেস্ট ফেজ কি, অ্যানসার অ্যানাফেজ। বোঝা গেল টাইম বেসড কোশ্চেন। না তুমি যদি একটা কোলাই নাও কোন একটা কন্টেনারে এবং সব রকম ডিভিশন সেল কোলাইয়ের ডিভিশন করা সমস্ত জিনিসপত্র ওখানে দিলে, তাহলে একটা কোলাই থেকে দুটো কোলাই সেল হতে কতক্ষণ টাইম নেয়? এনসিআরটি লিখেছে 20 মিনিট। তুমি যদি একটা হিউম্যান বডি সেল নাও, তাহলে একটা হিউম্যান বডি সেল ডিভাইড করে দুটো হিউম্যান বডি সেল হতে কত টাইম নেয়? অ্যানসার 24 আওয়ার। তাহলে কোন একটা সেল ডিভাইড হয়ে দুটো সেল হতে কত টাইম নেবে? দ্যাট ইজ নট ফিক্সড। অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করে। হিউম্যান স্পিসিসের সেল ডিভিশনে যতটা টাইম নেবে, অন্য কোন স্পিসিসের সেল ডিভিশনে সেম টাইম নেবে না। তাহলে বিভিন্ন স্পিসিসের সেল ডিভিশনের টাইম বিভিন্ন হতে পারে। তো সেই জন্য ডিসাইড করা হয়েছে একটা সেল থেকে আরেকটা সেল পর্যন্ত তৈরি হতে যে টাইমটা নেয় সেই টাইমটাকে একটা নামে ডাকা হয়, and this is called generation time. What is generation time? Generation time মানে একটা সেল থেকে দুটো সেল হতে যে টাইমটা নেয়। তাহলে কার জেনারেশন টাইম বেশি? হিউম্যানের জেনারেশন টাইম বেশি না কোলাইয়ের জেনারেশন টাইম বেশি? হিউম্যানের। তাহলে জেনারেশন টাইম হিউম্যান গ্রেটার দ্যান কোলাই। এনসিআরটি এই দুটো ডাটারই কথা বলেছে। এনসিআরটি হচ্ছে হিউম্যানের হচ্ছে 24 আওয়ার, এখানে কোলাইয়ের মাত্র 20 মিনিট। That time period is called the generation time. এখন এখান থেকে অনেক রকম কোশ্চেন তোমার হয়। কি কোশ্চেন হয়? ধরো বিগ টাইপ অফ কোশ্চেন কি হতে পারে না, ধরো তোমাকে কোন একটা অর্গানিজম দেয়া হলো, দিয়ে বলা হলো এই অর্গানিজমের জেনারেশন টাইম হচ্ছে 1 মিনিট। ये তোমাকে বলা হলো ওই অর্গানিজম একটা থেকে 128টা তৈরি হতে কতক্ষণ টাইম নেবে? কোশ্চেন হলো এটাই। তোমাকে একটা অর্গানিজমের নাম দিল, তার জেনারেশন টাইম বলে দিল 1 মিনিট, দিয়ে কোশ্চেন করলো ওই একটা অর্গানিজম থেকে 128টা অর্গানিজম হতে কতক্ষণ টাইম নেবে? কেউ বলছে 128, কেউ বলছে 240, ডাবরা সাইড মেমরি
ভেবে বলছো না 128 64 28 64 কেউ ভেবে অ্যান্সার করছো না। দেখো আমি অ্যান্সার করে দিচ্ছি 1 মিনিটে ডবল হয় তাহলে তোমার কাছে ছিল একটা 1 মিনিট পরে কটা হলো দুটো প্রথম 1 মিনিটে দুটো হয়ে গেল পরের 1 মিনিটে দুটো থেকে কটা হবে চারটে পরের 1 মিনিটে চারটে থেকে কটা হবে আটটা পরের 1 মিনিটে আটটা থেকে কটা হবে 16টা পরের 1 মিনিটে 16টা থেকে কটা হবে 32টা পরের 1 মিনিটে কটা হবে 64টা পরের 1 মিনিটে কটা হবে 128টা তাহলে 128টা তৈরি করতে কত মিনিট টাইম লাগলো 1 2 3 4 5 6 7 তাহলে आंसर কি হলো 7 মিনিট বোঝা গেল কিভাবে কোশ্চেনটা হয় এরকম একটা সোজা কোশ্চেন দিয়ে দিল তোমরা কনফিউজ হয়ে যেতে পারো তাহলে বলো টাইম বেসড কোশ্চেন ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে টাইম বেসড কোশ্চেন ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার মেমোরিতে তো ক্লিয়ার হয়ে যাবারই কথা কারণ মেমোরি যারা আছো তাদের তো রিভিশন হচ্ছে একদম তো পড়ানো আছে Yes. Last question হবে event based. সেল সাইকেলের কোন স্টেজে সেল সাইকেলের কোন স্টেজে কি ঘটনা ঘটে তাহলে এই একটা সেল সাইকেলের ছবি আঁকছি তাহলে সেল সাইকেলের ছবি আঁকার আগে আমাকে ঠিক করে ছবি আঁকতে হবে ছবি ঠিক না ভুল আমি বুঝবো কি করে কারণ আমি আগেই বলেছি কোন পেজটা বড় কোন পেজটা ছোট তাহলে একটা সেল সাইকেলের সবচেয়ে বেশি টাইম কাকে দেব কোন পেজটাকে দেব সবচেয়ে বেশি দেব G1 then S কারণ আমার ছবিও যেন সেরকমই হয় G1 তার তুলনায় একটু ছোট S তার তুলনায় একটু ছোট করব G না ইন্টারফেসের মধ্যে সবচেয়ে বড় প্রোফাইল সবচেয়ে ছোট কি হবে সবচেয়ে ছোট হবে অ্যানাফেজ সবচেয়ে বড় হবে প্রোফাইল তারপরে হবে টেলোফেজ মেটাফেজ অ্যানাফেজ তাহলে আমি যে সেল সাইকেলের ছবি ঠিক এঁকেছি না ভুল এঁকেছি সেটা দেখার দায়িত্ব তোমার কি কনসেপ্ট ঠিক থাকে তাহলে তুমি বলবে না এই ছবিটা ঠিক আছে এটা বলার কারণ হচ্ছে পুরনো এনসিইআরটি তে ছবি ভুল দিয়েছিল নতুন এনসিইআরটি তে ছবিটা কারেক্ট করেছি প্রোফেজের পরে টেলোফেজ তারপরে বড় হচ্ছে মেটাফেজ তারপরে অ্যানাফেজ এখন ইভেন্ট বেসড কোর্স তোমায় কোশ্চেন করবে G1 পেজে কি হয় তাহলে তোমায় কোশ্চেন করবে S পেজে কি হয় তোমায় কোশ্চেন করবে G2 পেজে ডিভিশনাল কি হয় সেটা তো আমরা মেকানিজম করতে গিয়ে জানবো এখানে সেল সাইকেল ইভেন্ট বেসড যে কোশ্চেন গুলো হয় কোশ্চেন করে G1 পেজে কি কি ঘটনা ঘটে S পেজে কি কি ঘটনা ঘটে G2 পেজে কি কি ঘটনা ঘটে এখন আমি সব সময় শুরু করি S পেজ দিয়ে
কারণ এস পেজে কি ঘটনা ঘটে আমরা সবাই জানি। কি ঘটনা ঘটে? এস পেজে কি ঘটনা ঘটে? এস পেজের আগে সেলটাকে যদি আমরা দেখি আর এস পেজের পরে যদি আমি সেলটাকে চেক করি তাহলে আমি বুঝে ফেলতে পারবো এস পেজে ঘটেছেটা কি। তাই এস পেজের আগে যখন আমি সেলটাকে দেখলাম এর মধ্যে নিউক্লিয়াসের অ্যামাউন্ট হচ্ছে n, অনেকে একে সি দিয়েও ডিনোট করে, বাট এস পেজের শেষে নিউক্লিয়াসের অ্যামাউন্ট প্রায় 2n হয়ে গেছে। আমি নিউক্লিয়াসের কথা বলেছি, নট ডিএনএ। আসবো কনফিউশনের জায়গাটা, এই গানটা লিখো না, তোমাদের কনফিউশন বাড়বে। নিউক্লিয়াসের ভলিউম ডাবল হয়ে গেছে। এখন একটা আমাকে জিনিস বলো, কোন একটা সেল যখন সেল সাইকেলে ঢুকেছে, কোন একটা সেল যখন সেল সাইকেলে ঢুকেছে, এই সেলটার মধ্যে কটা ক্রোমোজোম থাকে? আমাদের একটা সেলে কটা ক্রোমোজোম? 46। কটা সেট ক্রোমোজোম? টোটাল ক্রোমোজোম 46টা। কটা সেট ক্রোমোজোম? দুটো সেট ক্রোমোজোম। তাহলে 1 2 3 4 করে 23 নম্বর এটা মিলে একটা সেট তৈরি হয়। আর 1 2 3 4 করে 23টা মিলে আরেকটা সেট তৈরি হয়। তাহলে এই 23টাকে আমরা একটা n দিয়ে ডিনোট করি আর এই 23টাকে মিলে একটা n দিয়ে ডিনোট করি। তাহলে আমাদের সেলে কতগুলো ক্রোমোজোম রয়েছে? আমরা এভাবে লিখি 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে, তাই তো? ক্লিয়ার? আমাদের সেলের মধ্যে 2n ক্রোমোজোম রয়েছে। এখন দেখো, ধরো আমি এখান থেকে একটা ক্রোমোজোম বাইরে বের করে নিয়ে এলাম, প্রতিটা n থেকে 23টার মধ্যে একটা ক্রোমোজোম আমি বাইরে বের করে নিয়েছি। তাহলে প্রতিটা ক্রোমোজোমের মধ্যে একটা করে ডিএনএ রয়েছে। তাহলে যদি প্রতিটা ক্রোমোজোমে যদি একটা করে ডিএনএ থাকে তাহলে এক একটা সেটে কটা ডিএনএ রয়েছে? 23টা ডিএনএ রয়েছে। এবং 23টা ক্রোমোজোমকে আমরা n হিসাবে ডিনোট করলাম, তাহলে 23টা ডিএনএ টোটাল অ্যামাউন্টটাকে আমরা x হিসাবে ডিনোট করলাম। তাহলে সেল যখন সেল সাইকেলে এন্ট্রি করেছে তখন তার কন্ডিশন কেমন? তখন তার কন্ডিশন 2n to x কন্ডিশন। এটুকু যার মাথায় ঢুকলো কিনা বলো? এটুকু মাথায় ঢুকেছে? আবারও বলছি শুনে নাও ঠান্ডা মাথায়। ধরো এটা 1 নম্বর ক্রোমোজোম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 1 2 3 এরকম করে এটা 23 নম্বর ক্রোমোজোম। এটা একটা সেট রয়েছে আমাদের বডিতে, 1 এর আরো একটা কপি রয়েছে, 2 এর আরো একটা কপি রয়েছে, 3 এর আরো একটা কপি রয়েছে, এই করে 23টা ক্রোমোজোমের একটা করে কপি আছে। যদিও XY দুটো আলাদা, বাট সুবিধা প্রতিটা ক্রোমোজোমে এতে একটা ডিএনএ রয়েছে, এতে একটা ডিএনএ রয়েছে, এতে একটা ডিএনএ রয়েছে, প্রতিটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ রয়েছে। তাহলে আমরা যদি সোজা হিসাবে যাই, একটা সেটে কতগুলো ক্রোমোজোম রয়েছে? এই সব কতটা ডিএনএ রয়েছে? একটা সেটে কতটা ডিএনএ রয়েছে? 23টা ডিএনএ রয়েছে। এখন আমরা এই 23টাকে এক কথায় কি লিখে দিই? n। তাহলে 23টা ডিএনএ কে একসঙ্গে আমরা কি লিখবো? এখন বুঝতে পারলে
মানে এই টোটাল 23টা ক্রোমোজোমে যতটা ডিএনএ রয়েছে সবটাকে মিলিয়ে আমি এক্স বললাম। টোটাল ক্রোমোজোম 23টা ক্রোমোজোম মিলে যেমন এন হলো, 23টা ক্রোমোজোমে টোটাল ডিএনএ মিলে এক্স হলো। তাহলে এদিকে যেমন একটা এন আর এক্স পেলাম, এদিকেও এন আর একটা কি পাবো, তাহলে একটা ডিপ্লয়েড সেট, একটা সেল মানে কোন কন্ডিশনে রয়েছে, when x ক্লিয়ার হয়েছে, এইটুকু ক্লিয়ার হয়েছে। তো সায়েন্টিস্টরা কি দেখলো, এস শুরুর আগে সেলটাকে একবার খেয়াল করলো, দেখলো এস শুরুর আগে 23টা ক্রোমোজোম রয়েছে, 23টা ক্রোমোজোম রয়েছে। তাহলে 23টা ক্রোমোজোম মানে n, 23টা ক্রোমোজোম মানে n। প্রতিটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ রয়েছে, তার মানে x অ্যামাউন্টের ডিএনএ রয়েছে, x অ্যামাউন্টের ডিএনএ রয়েছে। তাহলে s দশা শুরুর সময় সেলটার কন্ডিশন কি, 2n to x কন্ডিশন। তাহলে s দশা শুরুতে সেলের কন্ডিশন হচ্ছে 2n to x। আর যখন আমি s দশা শেষ করলাম দিয়ে আবার আমি ক্রোমোজোমকে দেখতে লাগলাম, দেখলাম ক্রোমোজোম কতগুলো রয়েছে, এরকম করে 23টা রয়েছে। তাহলে 23টা ক্রোমোজোম মানে কি, n, এই একটা সেট রয়েছে, এই একটা সেট রয়েছে, তার মানে কত হলো 2n। বোঝা গেল হোয়াট ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এর অ্যামাউন্ট কত হয়ে গেছে, ডিএনএ এর অ্যামাউন্ট কত হয়ে গেছে, আর x আছে, এদিকে 2x হয়ে গেছে, এদিকে 2x হয়ে গেছে, টোটাল কত হয়েছে 4x হয়ে গেছে। ক্রোমোজোমের সংখ্যা আমরা গণনা করি সেন্ট্রোমিয়ার থেকে, বলে একে আমরা কখনোই 4টে ক্রোমোজোম বলবো না, এটা একটা ক্রোমোজোম, এটাও যেমন একটা ক্রোমোজোম, এটাও একটাই ক্রোমোজোম। আবার একটা ছবি দিয়ে তোমাকে বোঝাচ্ছি, ধরো এটা একটা ক্রোমোজোম, এটা কটা ক্রোমোজোম, এটাও একটাই ক্রোমোজোম। কেন, এরও একটা সেন্ট্রোমিয়ার রয়েছে, এরও একটাই সেন্ট্রোমিয়ার রয়েছে। তাহলে একে আমরা যদি n বলি, একেও n বলবো, এরকম যদি 23টাকে আমরা n বলি, এরকম 23টাকেও আমরা n বলবো। মানে এটার মধ্যে একটা ডিএনএ রয়েছে, তাহলে এরকম 23টা মিলে x হবে। আর এরকম ক্রোমোজোমের মধ্যে একটা ডিএনএ, দুটো ডিএনএ রয়েছে, তার মানে এরকম 23টার মধ্যে কতটা ডিএনএ হবে, 2x ডিএনএ হবে। বুঝেছো এবার, ক্রোমোজোম দুটোই সেম, ডিএনএ এর পরিমাণ শুধু বেড়েছে। এটুকু বোঝা গেছে, আশা করছি বোঝা গেছে। তার মানে এস ফেজের শেষে সেলটার অবস্থা কি দাঁড়ালো, সেলটার অবস্থা দাঁড়ালো 2n 4x কন্ডিশন। তাহলে এস দশার শেষে সেলের কন্ডিশন দিয়ে দাঁড়িয়েছে 2n 4x কন্ডিশন। বলা এতটুকু বুঝেছো, 2n 4x কন্ডিশন বুঝেছো? তার মানে এস দশাই হয়েছেটা কি, যে ডিএনএটা ছিল সেই ডিএনএ ডাবল হয়েছে। প্রথম কোশ্চেন এস পেজে হয়টা কি, এস পেজে ডিএনএ সিনথেসিস হয়। এখন সেকেন্ড, শুধুই কি ডিএনএ সিনথেসিস হয়, এস পেজে কি আর কিছু হয় না?
বা এস ফেজে সেকেন্ড যে ঘটনাটা ঘটে আমরা জানি সেল ডিভিশনের জন্য সেন্ট্রিওল লাগে এস ফেজে শুরুতে একটা পেয়ার সেন্ট্রিওল ছিল আর এস ফেজের শেষের দিকে এখান থেকে দুটো পেয়ার সেন্ট্রিওল হয় তার মানে এস দশায় সেকেন্ড যে জিনিসটা হয় সেন্ট্রিওল ডাবল হয় এনসিআরটি আরো একটা কথা বলছে যদি ডিএনএ আরেকটা ডিএনএ তৈরি হয় তাহলে সেই ডিএনএটাকেও তো র‍্যাপ করতে হবে আর ডিএনএ কার এগেইনস্টে র‍্যাপ হয় আর ডিএনএ র‍্যাপ হয় একটা বিশেষ প্রোটিনের এগেইনস্টে প্রোটিনটার নাম হিস্টোন প্রোটিন তাহলে হিস্টোন প্রোটিন কোথায় সিনথেসিস হয় সেই হিস্টোন প্রোটিন অলসো সিনথেসিস ইন এস ফেজ তাহলে ম্যাক্সিমাম এমসিকিউ এখান থেকে আসে এস ফেজে তিনটে ঘটনা ঘটে ডিএনএ সিনথেসিস সেন্ট্রিওলের ডাবল আর হিস্টোন প্রোটিন সিনথেসিস সেকেন্ড what happened in the G1 phase the G1 phase হয় এটা কি কেউ আমাকে বলবে যারা আমার ক্লাস অলরেডি করেছো দেখো আজকের যে ক্লাসটা করাচ্ছি এটা তোমাদের ইউটিউবেও পেয়ে যাবে কারণ আমার এতদূর পর্যন্ত ক্লাস ইউটিউবে দেওয়া আছে কাল থেকে যে ক্লাস হবে সেটা আর ইউটিউবে পাবে না তাহলে G1 ফেজে হয়টা কি সেল অর্গানালি ডাবল হয় maximum not or maximum cell organelle double হয় আর কি হয় তুমি নিজেই বলো একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হতে হবে যেটা আমরা রেপ্লিকেশন বলি আর সেই রেপ্লিকেশন হতে গেলে প্রচুর এনজাইম লাগে তাহলে রেপ্লিকেশন যদি করতে হয় তার এনজাইম গুলোকে তো তৈরি করে রাখতে হবে কোন ফেজে এনজাইম গুলোকে তৈরি করে রাখে না G1 ফেজে এনজাইম গুলো তৈরি করে রাখা হয় তার মানে এনজাইম তৈরি হচ্ছে মানে প্রোটিন তৈরি হচ্ছে G1 ফেজে প্রোটিন তৈরি হয় আর এনজাইম তৈরি করতে গেলে আরএনএ লাগে তাই G1 ফেজে আরএনএ তৈরি হয় এনজাইম তৈরি করবে প্রোটিন তৈরি করবে এনার্জি তো লাগবে তাই এনার্জির জন্য G1 ফেজে এটিপিও তৈরি হয় তাই G1 কে বলা হয় মোস্টলি মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফেজ ইন দ্য সেল সাইকেল এই ফেজটাই সব কিছু করে এই ফেজে এটিপি তৈরি হয় এই ফেজে ম্যাক্সিমাম সেলুলার রেট ডাবল হয় এই ফেজে প্রোটিন তৈরি হয় এই ফেজে আরএনএ তৈরি হয় তাই G1 phase is the metabolically active phase in cell cycle বলে এত দূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে আর বেশি কিছু নেই আর কিছুটা পড়াবো 5-10 মিনিট what about G2 phase তাহলে G2 phase হয়টা কি G2 ফেজে হয় কি মেমারিরা সব বলে ফেলছে হ্যাঁ ক্লাস করে রেখেছো আগে বাকি ব্রাঞ্চের তো আমি आंसर বুঝতে পারছি G2 ফেজে হয় কি G2 ফেজে হয়টা না যদি কিছু প্রোটিন G1 এ না সিনথেসিস হয় বাট সেল ডিভিশনে লাগবে
এই সমস্ত প্রোটিনগুলো G2 ফেজে তৈরি হয়। তাই G2 ফেজে পরে যে সমস্ত প্রোটিনগুলো তৈরি হয় সেই প্রোটিনগুলোকে আমরা বলে থাকি লেট প্রোটিন। যেটা টিউবিউলিন প্রোটিন বা টিবিউলিন প্রোটিন, তাহলে লেট প্রোটিন তৈরি হয় টিবিউলিন প্রোটিন। আর কি কিছু হয়? আর কি কিছু হয়? টিবিউলিন প্রোটিন ছাড়া আর কি কিছু হয়? হয়, দেখো এখানে আমি লিখেছিলাম ম্যাক্সিমাম সেল অর্গানেলি ডাবল হয়। বাট G2 তে যেগুলোতে গিয়ে গিয়ে ডাবল হয় সেই সেল অর্গানেলিটিকে বলা হয় অটোনোমাস অর্গান। বলো আমাদের অটোনোমাস অর্গানেলি কারা কারা রয়েছে? অ্যাকচুয়ালি সেমি অটোনোমাস, অটোনোমাস দিয়ে কোনো নালে বুঝতে পারবে না। বলো আমাদের সেলের মধ্যে সেমি অটোনোমাস অর্গানেলি কারা কারা রয়েছে? তোমরা ঝগড়া করো না, আগে ক্লাসে সেমি অটোনোমাস অর্গানেলি কি কি রয়েছে? নিউক্লিয়াস সেমি অটোনোমাস, প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া। তাহলে সেমি অটোনোমাস অর্গানেলি গুলো G1 এ ডাবল হয় না মেইনলি? সেমি অটোনোমাস অর্গানেলি গুলো মেইনলি G2 তে ডাবল হয়। তার মানে তোমায় যদি কখনো কোশ্চেন করে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড কোথায় ডাবল হয়, যে তোমার অ্যানসার হওয়া উচিত G2। ধরো তোমাকে এরকম একটা এমসিকিউ দিল যে প্রোটিন সিনথেসিস সেল সাইকেলে কোথায় হয়? প্রোটিন সিনথেসিস হ্যাপেন, এ অ্যানসার দিল G1, দুই অ্যানসার দিল G2, তিন নম্বর অ্যানসার দিল S, চার নম্বর অ্যানসার দিল অল অফ দিস। অ্যানসার কি হবে? কোশ্চেনটা দেওয়া আছে প্রোটিন সিনথেসিস কোথায় হয়, G1 আছে, G2 আছে, S আছে, অল অফ দিস রয়েছে। একটু ভালো করে ক্লাসটা শুনলে সেই অ্যানসার দেবে। আর আমি কি বলেছি? G1 এ আর্লি প্রোটিন সিনথেসিস হয়, S এ হিস্টোন প্রোটিন সিনথেসিস হয়, G2 তে টিবিউলিন বা লেট প্রোটিন সিনথেসিস হয়। তার মানে তিনটে ফেজই প্রোটিন সিনথেসিস হয়। অ্যানসার হবে অল অফ দিস। লাস্ট একটা এমসিকিউ, লাস্ট এমসিকিউ, S পেজ, G1 পেজ, এরকম না লিখে আগে G1 পেজ দেখতে পাচ্ছ, S পেজ, ক্রোমোজোমের অ্যামাউন্ট, ডিএনএ এর অ্যামাউন্ট। পরের এমসিকিউ G1, S, G2, ক্রোমোজোমের অ্যামাউন্ট আর ডিএনএ এর অ্যামাউন্ট এক একটা বলো। G1 পেজে ক্রোমোজোমের অ্যামাউন্ট কত? G1 পেজে ক্রোমোজোমের অ্যামাউন্ট কত? তাড়াতাড়ি বলো। 46 মানে 2a। ডিএনএ কত হবে তাহলে? ডিএনএ কত হবে? ডিএনএও 46 মানে 2x। তাই তো হচ্ছে 2n 2x কন্ডিশন। এসে কি হচ্ছে? ক্রোমোজোমের ডাবল হচ্ছে না, যেখানে ক্রোমোজোমটা এরকম ছিল এখানে ক্রোমোজোমটা এরকম হয়ে গেছে। তার মানে এস এর ক্রোমোজোম কত হবে? 2n। ডিএনএ কত হবে? ডিএনএ রতনপুর কারেক্ট অ্যানসার দিয়েছো, মেমরি ভুল দিলে 2x বললে 4x। ক্লিয়ার?
G2 তে কত হবে G এর ক্রোমোজোম 2n DNA বোঝা গেল এটা আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি কোন গ্রাফটা কারেক্ট অ্যামাউন্ট অফ DNA 2x করে G1 S G2 তাহলে কি হয়ে গেল এসে ক্রোমোজোমের অ্যামাউন্ট কত করে G2 তে ক্রোমোজোমের অ্যামাউন্ট কত G2 তে আবার G2 তে কত করে G2 পরে ডিভিশন লেতে আবার কমে যাবে তার মানে গ্রাফটাকে যোগ করলে কেমন হবে the graphical representation of amount of DNA তোমাকে যদি কখনো এভাবে কোশ্চেন দেয় অথবা সেটা কি গ্রাফের মাধ্যমে কোশ্চেন দেয় পারবে amount of DNA আর amount of chromosome ক্লিয়ার হয়েছে next class next same time এ হবে তো আমি আরেকবার বলে দিচ্ছি ট্যাক্সোনমি আর ট্যাক্সোনমি ওটা তো স্যার করাবেন যারা 22 বুঝতে পারেনি তারা আরেকবার বলে দিচ্ছি না ধরো এটা একটা ক্রোমোজোম 2 নম্বর ক্রোমোজোম 3 নম্বর ক্রোমোজোম 4 নম্বর ক্রোমোজোম এরকম করে 23 নম্বর ক্রোমোজোম ক্লিয়ার এরকম 1 2 3 4 করে আমাদের কাছে 23টা ক্রোমোজোম আছে তাহলে 23টা ক্রোমোজোমকে আমরা n দিয়ে ডিনোট করি ক্লিয়ার তাহলে আমরা 23টা ক্রোমোজোমকে একটা সেট ধরি আর সেই সেটটাকে বলা হয় n তাহলে তুমি আমাকে বলবে 23টা ক্রোমোজোমে প্রতিটা কি করে ডিএনএ থাকে 23টা ডিএনএ থাকে তাহলে 23টা ডিএনএ টোটাল সমস্তকে আমরা কি বলবো x বলবো তাহলে এই সেটটা কি হলো একটা সেট ক্রোমোজোমকে আমরা n দিয়ে ডিনোট করি আর একটা সেট ক্রোমোজোমে যত ডিএনএ রয়েছে তাকে আমরা x দিয়ে ডিনোট করি তাহলে আমাদের এরকম কটা সেট রয়েছে দুটো সেট তাহলে আমাদের একটা সেলকে ডিনোট করব আমরা কি দিয়ে 2n2x তার মানে একটা নরমাল সেল কি কন্ডিশন থাকে 2n2x ক্লিয়ার এখন যখনই এই সেলটা S পেজকে ক্রস করবে এর ক্রোমোজোমটা এরকম হয়ে যায় এক নম্বর ক্রোমোজোম প্রতিটা ক্রোমোজোম এরকম হয়ে যায় এরকম করে 23টা ক্রোমোজোম এরকম হয়ে গেল তাহলে বলো এখন এই কতগুলো ক্রোমোজোম রয়েছে আমি বলেছি ক্রোমোজোমের সংখ্যা গুণা হয় সেন্ট্রোমিয়ার দেখো একটা সেন্ট্রোমিয়ার এক নম্বর ক্রোমোজোম 2 নম্বর ক্রোমোজোম 3 নম্বর 4 23টা ক্রোমোজোম তার মানে সেটটা কি n বাট ব্যাপারটা হয়ে গেল এখন ক্রোমোজোমে আগের মতো একটা করে ডিএনএ নেই এখন ক্রোমোজোমে দুটো করে ডিএনএ রয়েছে তাহলে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এর অ্যামাউন্টটা ডবল হয়ে গেছে তাহলে আমাদের যদি এরকম দুটো সেট থাকে তাহলে সেটা হবে 2n ডিএনএটাও ডবল হয়ে যাবে মানে 4n তাহলে এটা s দশার শুরুতে থাকে এটা s দশার শেষে চলে যায় s দশার শেষে 2n 4x কন্ডিশন চলে যায় বলো বুঝেছো যে জিজ্ঞেস করলে বুঝলে যে কোশ্চেনটা করলে সে বুঝেছো যে কোশ্চেনটা করেছো সে বুঝেছো রতনপুরের কেউ একজন কোশ্চেনটা করেছিলে চলো কোনো প্রবলেম না থাকলে আজকে এই পয়েন্টই Can anybody out there hear me? Hear me?